সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি ডক্টর শারমিন জাহান নিটোল আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মেডিটক আমার ডাক্তার অনুষ্ঠানের নিয়মিত আয়োজন মেডি লাইভের 402 নাম্বার এপিসোড থেকে। প্রিয় দর্শক, আজ আমাদের অনুষ্ঠানটি স্পন্সর করেছে বায়োফার্মা লিমিটেড এবং আমাদের নলেজ পার্টনার হিসেবে আছে বায়োমেক, বায়োফ্যাবি, বায়োক্যাপ এবং অর্থো ডি3। এই সবগুলো ওষুধই কিন্তু কোভিড-19 বা করোনা ভাইরাসের চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহৃত হচ্ছে। প্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে করোনা ভাইরাসের জিন মিউটেশন এবং পুনরায় করোনা আক্রান্ত হবার প্রভাব এবং ঝুঁকি। এবং এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ অতিথি। আজ আমাদের সাথে উপস্থিত আছেন প্রফেসর ডাক্তার এবিএম আব্দুল্লাহ স্যার, যিনি ইউজিসি অধ্যাপক এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক, প্রাক্তন চেয়ারম্যান, জিন মেডিসিন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়। স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো, এখন পর্যন্ত আল্লাহর রহমতে ভালো আছে। আমি তো নিজেই করোনা আক্রান্ত হলাম, তো মোটামুটি সুস্থ হয়ে উঠছি আর কি। তো এটা আসলে আল্লাহ তাআলার অশেষ রহমত, এবং আমার জন্য আমার মনে হয় হাজার হাজার লক্ষ লক্ষ লোকের দোয়া আশীর্বাদ। আমার জন্য অনেকেই দোয়া করছেন, আশীর্বাদ করছেন, মসজিদে মসজিদে দোয়া হয়েছে। এবং তার জন্যই হয়তো আমি ততটা জটিলতা হয় নাই, আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। এখনো যদিও হাসপাতালে আছি, তো মনে হয় ইনশাল্লাহ ভালো রিকভারি স্টেজেই আছি আর কি। বেশ তা আপনাকে করোনার সঙ্গে অসংখ্য ফাইট করলাম আর কি। ধন্যবাদ আমাদের জি স্যার, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এবং প্রিয় দর্শক, আপনারা জেনে অবাক হবেন যে স্যার কিন্তু গ্রিন লাইফ মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি আছেন। এছাড়াও স্যারের সহধর্মিণীও একই হসপিটালে ভর্তি আছেন এবং আইসিইউ তে আছেন। সেখান থেকে স্যার আসলে আমাদের সাথে আজকে অনুষ্ঠানটি করছেন শুধুমাত্র করোনা ভাইরাসের বা কোভিড-19 এর বিরুদ্ধে আমাদেরকে সচেতন করবার জন্য এবং কিভাবে এ থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারি বা আক্রান্ত হয়ে গেলেও আসলে আমাদের মনোবল কিভাবে ধরে রাখতে হবে সেই বিষয়গুলো নিয়ে সচেতনতার উদ্দেশ্যেই কিন্তু স্যার আজকে আমাদের সাথে হসপিটাল থেকে যোগ দিয়েছেন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং মেডিটক বায়ো ফার্মা পরিবারের পক্ষ থেকে আমরা আপনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। ধন্যবাদ আপনাকেও, দর্শক যারা দেখছেন দূর থেকে তাদেরকেও স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আসলে যেটা আপনি আপনি যেটা বললেন, যে আসলে ওই জন্যই যে জনগণকে একটু সচেতন করা, জনগণের মধ্যে কিভাবে এর থেকে প্রতিকার প্রতিরোধ করা যায়, করোনা থেকে বাঁচা যায়, আসলে এই উদ্দেশ্যেই আমার এটা টার্গেট। যদি আমি, কারণ আমার তো কোনো অসুবিধা হচ্ছে না, জনগণ সবাই, আমাদের দেশের মানুষ সবাই ভালো থাকুক, সুস্বাস্থ্য থাকুক, করোনার সংক্রমণ থেকে নিজে বাঁচুক, অন্যদেরকে বাঁচাতে সহায়তা করুক। আসলে এই উদ্দেশ্যেই আপনাদের মেডিটকের এই ইয়াতে আমি জয়েন করছি। আমার কাছে অত্যন্ত ভালো লাগছে এটা। এবং যারা এই টক সঙ্গে যারা জড়িত, যারা দেখছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আবারও। জি স্যার। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানটি কিন্তু একই সাথে মেডিটকের ইউটিউব এবং ফেসবুক লাইভে প্রচারিত হচ্ছে। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের যেকোনো প্রশ্ন বা করোনা ভাইরাসের এই যে জিন মিউটেশন এবং পুনরায় করোনা ভাইরাসে আক্রান্ত হবার ঝুঁকি এবং প্রভাব এ বিষয়ে যেকোনো প্রশ্ন কিন্তু স্যারকে করতে পারেন। আমরা চেষ্টা করব স্যারের মাধ্যমে যতটুকু সম্ভব আপনাদের প্রশ্নের উত্তর দেবার। স্যার, আমাদের আজকের আলোচনার বিষয় করোনা ভাইরাসের জিন মিউটেশন এবং পুনরায় করোনা আক্রান্ত হবার প্রভাব এবং ঝুঁকি। স্যার, এই বিষয়ে প্রথমেই যদি একটু জানতে চাই যে বিগত মার্চ মাস থেকে আসলে আমাদের দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী আমরা মার্চ মাসে পাই আমাদের দেশে। সেই সময় থেকে আজ পর্যন্ত যদি বলি স্যার, দীর্ঘ ৯ মাস হয়ে গেছে আমাদের দেশে আমরা করোনা ভাইরাসের সাথে বসবাস করছি। এবং এর মধ্যেই অনেকেই কিন্তু স্যার এই ভাইরাসে আক্রান্ত হয়ে গেছেন এবং অনেকেই এটি থেকে আসলে মহান সৃষ্টিকর্তার করুণায় এবং রহমতে অনেকেই কিন্তু সুস্থ হয়েছেন স্যার। কিন্তু স্যার, যারা সুস্থ হয়ে উঠেছেন তাদের ক্ষেত্রে আবার করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হবার ঝুঁকিটি আসলে কতটুকু বা কতদিন শরীরে আসলে এটির অ্যান্টিবডি থাকতে পারে সে বিষয়ে যদি আমাদের দর্শকদের কিছু বলেন। না, ধন্যবাদ। আমি শুরুতে একটা কথা বলে নিই। আপনি কিন্তু, আমার কয়েকদিন যাবত একটা ভয় আমি এখনো আছি, আমাদের মৃত্যুর ঝুঁকিটা কিন্তু কমছে না, মৃত্যুর মিছিলও কিন্তু বেড়েই যাচ্ছে। আজকেও প্রায় 27 জন মারা গেছে। গতকাল 27 বা 29 জন মারা গেছে, গতকাল বোধহয় 60 জন ছিল। তো আসলে, এবং আপনি জানেন যে এই ডিসেম্বরে 10 জন ডাক্তার কিন্তু মারা গেছে, এবং অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ মারা গেছে, আমাদের ছেড়ে চলে গেছেন। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এবং হঠাৎ করে কয়েকটা দিন যাবৎ কিন্তু করোনার সংক্রমণটা একটু বেড়ে যাচ্ছে। হসপিটাল কিন্তু একবারে রুগীতে ভর্তি, আইসিইউ ভর্তি, অনেকে ভেন্টিলেটরে আছেন। তো যারা কষ্ট করছেন, যারা করোনায় ভুগছেন, আমি তাদের দ্রুত রোগ মুক্তি কামনা করি। তো আপনার প্রশ্নে আসি। প্রথম কথা হলো যে হ্যাঁ, মার্চ থেকে তো ফাইট আমরা করে চলছি। 8ই মার্চে কিন্তু প্রথম 3 জন শনাক্ত হয় আর কি। এই পর্যন্ত তো আপনি জানেন লক্ষাধিক ছাড়া গেছে, 5 লক্ষের উপরে।
মারা গেছে 7,500-7,000-এর মতো প্রায় এরকম আর কি। তবে প্রচুর লোকজন কিন্তু ভালো হয়ে গেছেন, এটা অস্বীকার করেন, প্রায় 80-90% কিন্তু ভালো হয়ে গেছে আর কি। তো আপনার যে প্রশ্নটা, সেটা প্রথম কথা হলো যে প্রথম যদি কেউ একবার করোনা আক্রান্ত হয়ে যায়, সাধারণত যে কোনো ভাইরাসে কিন্তু অন্য ভাইরাস যেমন মিজলস বা রুবেলা এগুলো আর কি, একবার ভাইরাস ওদের কিন্তু আর হয় না। করোনার এই একটা প্রবলেম, এখনো কোনো গ্যারান্টি নাই যে আবার আক্রান্ত হবে কিনা। দেখা যাচ্ছে যে সে আক্রান্ত হয়ে গেলে তার যে অ্যান্টিবডি থাকে, প্রথমে কোনো কোনো স্টাডিতে বলতো যে 3 মাসের বেশি অ্যান্টিবডি থাকে না, তারপরে 5 মাস। এখন রিসেন্টলি যেটা দেখা যাচ্ছে একটা স্টাডিতে তারা দেখছে যে ম্যাক্সিমাম 8 মাস পর্যন্ত কিন্তু প্রোটেকশন দিতে পারে। এর মানেটা হলো একবার কেউ করোনা হলে তার কিন্তু লাইফ লং প্রোটেকশন কিন্তু হবে না, ম্যাক্সিমাম 8 মাস প্রোটেকশন হবে, হয়ে তারপরে কিন্তু আবার ইনফেকশন হইতে পারে। সেজন্য আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, যিনি একবার আক্রান্ত হয়েছেন তিনি যেন মনে না করেন আর হবে না, এটা যেন মনে না করেন। অর্থাৎ হতে পারে এবং তার মধ্যে ঝুঁকি থাকতেই পারে, এবং তাকে যেটা করতে হবে সেটা হলো আমরা যেটা বারবার বলি, হয়তো পরে আরেকটু বলবো, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে আর কি। এই ব্যাপারে যেন গাফিলতি আপনারা না করেন, এইটুকু খেয়াল রাখতে হবে আর কি। স্বাস্থ্যবিধি বলতে আমি এখনই বলে নেই, আমাদের 3টা কাজ করে গেলেই চলবে। প্রথম কথা হলো আমরা অবশ্যই মাস্ক পরবো, কম্পালসরি। ঘরের বাইরে হলেই মাস্ক পরবো, এটা অবশ্যই চালু রাখবো। এবং আমরা হাত ধোয়ার চর্চা বা হাতে স্যানিটাইজার আমরা ব্যবহার করতে পারি, এটাও করতে পারি। এবং যেগুলো বলে যে শারীরিক দূরত্বটাকে আমরা যতদূর সম্ভব মেনটেন করি। শারীরিক দূরত্ব বলতে জনসমাগম এড়িয়ে চলে, একজন থেকে আরেকজন কমপক্ষে 3 ফুট। এটা বাস্তবতার কারণে হয়তো সম্ভব হয় না, কারণ রাস্তায় গেলে তো আর শারীরিক দূরত্ব টুরত্বের কোনো বালাই তো দেখি না। একেবারে কাঁধের উপরে কাঁধ দিয়ে, ঘাড়ের উপরে গা দিয়ে মানুষ একেবারে হাটে ঘাটে বাজারে দোকানে সব জায়গায় চলভার করে। ইভেন আমি কিছু কাজে হাসপাতালেও গিয়েছি, আউটডোরে যায় যেহেতু মানে একটা ভয়ানক অবস্থা, আউটডোরে গায়ের উপরে গা দিয়ে মানুষ সেবা নিতে যাচ্ছে, আর আমি তো ভয় পাচ্ছি যে হয়তো অন্য কারণে সেবা নিতে আসছে বা ভালো মানুষ আসছে, তার সামনে পিছনে ডাইনে বেড়ে হয়তো করোনা রোগী আছে কিনা, এই ভাইরাস আবার নিজে বহন করে ঘরে নিয়ে যায় কিনা, ঘরে তার বাপ মা ছেলে মেয়ে পরিবার পরিজন আছে তাদের মধ্যে আবার ছড়ায় কিনা, এই ভয়টা কিন্তু রয়ে গেছে আর কি। তো যাই হোক, তো জনগণকে মনে রাখতে হবে এই 3টে কাজ যদি তারা চালিয়ে যেতে পারেন, তাহলে আমাদের এই করোনা সংক্রমণের ঝুঁকি থেকে আমি বাঁচবো, পরিবার বাঁচবে, পাড়া প্রতিবেশী বাঁচবে, দেশ বাঁচবে, দেশের মানুষ বাঁচবে। এই ব্যাপারে যেন আমরা কোনো শৈথিল্য বা গা ছাড়া ভাব বা ঢিলে ঢালা ভাব এসব যেন না করি, এই ব্যাপারে একটু সতর্ক থাকবেন। জি স্যার। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার টিভিতে এবং বিভিন্ন নিউজ পোর্টালে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে করোনা ভাইরাসের নিউ স্ট্রেন বা নতুন ধরনের করোনা ভাইরাস আসছে বা এটি তার গতি প্রকৃতি বা যদি বলি যে জিনের মিউটেশন হচ্ছে সেটি নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বা ভীতি কাজ করছে। সকলেই জানতে চাচ্ছেন যে আসলে এই নতুন ধরনের করোনা ভাইরাসটি কেমন হবে? স্যার এটি সম্পর্কে যদি আমাদের দর্শকদের কিছু বলেন। আসলে এটা খুব ইম্পর্টেন্ট নোট, আমরা জানতে পারছি রিসেন্টলি আসলে পৃথিবীর বিভিন্ন দেশে, রিসেন্ট আসলে আমি সেপ্টেম্বর অক্টোবর থেকে আমরা মিডিয়াতে দেখছি নতুন একটা স্ট্রেন কিন্তু পাওয়া যাচ্ছে এই করোনা ভাইরাসের। কারণ যে কোনো ভাইরাসের চরিত্রই হলো মিউটেশন, চরিত্র বদলায়। এই করোনা ভাইরাস কিন্তু চরিত্র অলরেডি বদলায় ফেলছে, ভবিষ্যতে আরো কতবার বদলাবে আমরা জানি না। এই নতুন স্ট্রেনটা একটা ঝামেলা হলো, এতে প্রায় 70% বেশি সংক্রমণের ঝুঁকি বাড়ায়, এতটা মানে ডেঞ্জারাস বলতে পারেন, 70% বেশি বাড়ায় সংক্রমণের ঝুঁকি বাড়ায়। আর সংক্রমণের যদি ঝুঁকি বাড়ায়, তাহলে তো সেখানে মৃত্যুর ঝুঁকি বাড়তেই পাবে। আরেকটা হলো যে এটা পৃথিবীর অনেক দেশে পাওয়া যাচ্ছে, আমাদের দেশেও কিন্তু কয়েকটা কেস এরকম সন্দেহ করা হচ্ছে। ইভেন ইন্ডিয়াতে দেখলাম আজকে 6 জনের নতুন এই স্ট্রেনটা কিন্তু শনাক্তকরণ করা হয়েছে। তো এটার আরেকটা যেটা প্রবলেম হচ্ছে যে অন্যান্য করোনা স্ট্রেন গুলো বাচ্চাদের কিন্তু ততটা আক্রমণ করে না বা সংক্রমণ করে না। এই যে নতুন স্ট্রেন, এইটা বাচ্চাদের নাকি ঝুঁকি বাড়াচ্ছে। অন্যদের যারা কোমরবিডিটি তাদের তো আছে, কোমরবিডিটি বলতে যারা বয়স্ক 60 বছর উপরে, ডায়াবেটিস আছে, হাই ব্লাড প্রেশার, লিভার, কিডনি, হার্ট বা ধরেন সিওপিটি, ব্রঙ্কিয়াল অ্যাজমা, ব্রঙ্কাইটিস, মানে যাদের নন কমিউনিকেবল ক্রনিক, তাদের তো হইতেই পারে। কিন্তু এই যে নতুন স্ট্রেন, তাদের সাথে সাথে যে বাচ্চাদের ঝুঁকিটা বাড়িয়ে বাড়াচ্ছে, এবং সেটা 70% বেশি সংক্রমণের ঝুঁকি বাড়ে। এবং এইটা কিন্তু আসলে আমাদের অনেককে ভাবিয়ে তুলছে, বিশেষ করে ছোট বাচ্চা, তাদের বাপ মা, তাদের আত্মীয় স্বজন, তাদেরকে কিন্তু ভাবিয়ে তুলছে। এইটাই কিন্তু ঝামেলা, এটাই জিন মিউটেশন হচ্ছে। তো আমাদের এই ব্যাপারে ওই একই কথা, সতর্ক, যেহেতু কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নাই এবং এটাকে এর বিরুদ্ধে আমাদের প্রতিকার প্রতিরোধমূলক ব্যবস্থাই নিতে হবে, ফাইট করতে হবে। স্বাস্থ্যবিধি যেগুলো বললাম এটাই মেনে চলতে হবে, সতর্ক থাকতে হবে। কারণ যদি সতর্ক না থাকি, সংক্রমণ যদি বাড়তেই থাকে, তাহলে তো ঝুঁকি রয়েই গেছে। বিশেষ করে যারা বয়স্ক, যারা অন্যান্য রোগে ভোগেন, কোমরবিডি, তাদের তো সংক্রমণের ঝুঁকিও বেশি।
আবার তাদের মৃত্যুর ঝুঁকিও বেশি। সুতরাং আমাদেরকে প্রতিরোধমূলক ব্যবস্থা ছাড়া কোনো গত্যন্তর নাই কিন্তু আসলে, যতদিন পর্যন্ত না আমরা একটা কার্যকরী ভ্যাকসিন পাবো। জি স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদেরকে দর্শকরা অনেক প্রশ্ন করছেন। একজন দর্শকের প্রশ্ন নিয়ে নিচ্ছি। নিয়ে হাসিব নেন। ইব্রাহিম সাহেব প্রশ্ন করেছেন, আপনাকে সালাম জানিয়েছেন। নতুন করোনা ভাইরাস এবং পুরাতন করোনা ভাইরাসের মধ্যে পার্থক্য কি জানতে চেয়েছেন এবং কোনটা বেশি ঝুঁকিপূর্ণ? নতুন ভাইরাসের লক্ষণ ভেদে কোনো পরিবর্তন আছে কিনা সেটি জানতে চেয়েছেন। না, খুব ভালো, ওই কথাটা একটু আগে বলেই ফেললাম। মানে জিনিস আসলে ভাইরাসে, করোনাই তো কোভিড-19, আসলে এটা শুধু এই ভাইরাস না, অন্য যে কোনো ভাইরাস তার মিউটেশন বলে, তার জেনেটিক মিউটেশন বলে, তার চরিত্র বদলায় ফেলে। বদলাইলে এর ধরেন আক্রমণের স্বভাব বদলায়, আক্রমণের সাইন সিমটম এগুলো বদলাইতে পারে। এখন পর্যন্ত যেটা পাওয়া যাচ্ছে নতুন স্ট্রেন সময়, যেটা আগেই বললাম, 70% বেশি সংক্রমণে শুধু ঝুঁকি বাড়ায়, লক্ষণের মধ্যে তেমন তারতম্য কিন্তু বোঝা যাচ্ছে না। তবে এটা অন্যান্য লক্ষণ যা থাকে সেরকমই আছে, নতুন কিছু এখনো বোঝাচ্ছে না। আসলে একটা কথা তো আমাদের স্বীকার করতেই হবে, এই কোভিড বা করোনা নিয়ে আমরা কিন্তু যত দিন যাচ্ছে এগুলো কিন্তু রিসার্চ পর্যায়ে অনেক কিছুই নতুন নতুন তথ্য খালি একটা পর একটা জানছি আমরা। শুরুতে সেই মার্চের দিকে আমি তো বিভিন্ন মিডিয়াতে, এই যে মেডিটোকেও তো বলছি যে এটা তেমন সিরিয়াস হোক না, এই সর্দি কাশির মতো, জ্বর, গলা ব্যথা, নাকে পানি, হাঁচি, কারো কারো একটা অ্যাটিপিক্যাল নিউমোনিয়া হয়, বুকে নিউমোনিয়া হয়, এবং সেটাই ডেঞ্জারাস। কিন্তু যত দিন যাচ্ছে তত দেখতে পেলাম যে করোনার বডির এমন কোনো অর্গান নাই যেখানে আক্রান্ত না করে। লিভার বলেন, হার্ট বলেন, কিডনি বলেন, ব্রেন বলেন, লাং বলেন, ব্লাডেও ডিআইসি এরকম সব কিছু করতে পারে। এটা এমন একটা রোগ, যত দিন যাচ্ছে আমরা নতুন তথ্য পাচ্ছি। এবং শুরুতে আমরা এটাও জানতাম না, এটা দেখা যাচ্ছে অনেকে রুচি নষ্ট হয়, ঘ্রাণ পায় না, এটাও কিন্তু একটা লক্ষণ। তো নতুন স্ট্রেনের নতুন সিমটম লক্ষণ তেমন নাই, শুধুমাত্র সংক্রমণের ঝুঁকিটা বাড়াচ্ছে। আর এটার একটা বৈশিষ্ট্য হলো বাচ্চাদের সংক্রমণের ঝুঁকিটা বেশি বাড়াচ্ছে, এইটুকুই আর কি আপাতত। এবং চিকিৎসা তো তেমন কিছু নেই, চিকিৎসা ওইরকমই, ওইটার মতোই আর কি। চিকিৎসা ওইরকম, তার প্রতিরোধটাই আসলে সবচেয়ে আমাদের জন্য জরুরি। জরুরি। স্যার, বলছিলেন যে নতুন যে স্ট্রেনটি সেটি আসলে বাচ্চাদের জন্য ঝুঁকিপূর্ণ বা বাচ্চাদেরকে সংক্রমণ করতে পারে। যেটি আমরা আগে জানতাম যে পুরাতন যে করোনা ভাইরাস ছিল বা যেটির সাথে আমরা পরিচিত ছিলাম সেটি আসলে বাচ্চাদেরকে ততটা এফেক্ট করতো না। সেক্ষেত্রে স্যার, বাচ্চাদের যারা প্যারেন্টস আছেন তাদের প্রতি আপনার পরামর্শ কি থাকবে? না, এটা তো সবাই, আমি তো একটু আগে বলছি যে প্যারেন্টসদের, বাচ্চার বাপ মাদেরকে খুব ভাবিয়ে তুলছে, তো আমাদেরকেও কিন্তু ভাবিয়ে তুলছে। তো আপনার খেয়াল রাখতে হবে বাচ্চাদের দিকে, আপনাদের মূল কথা খেয়াল রাখতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে। এখন যেহেতু ক্লাস বন্ধ, আপনারা অযথা বাচ্চাদের বাইরে ঘোরাফেরা করতে দিবেন না। বাচ্চা তো খেলতে চাবে, বেড়াতে চাবে, বা বন্ধু বান্ধবের সঙ্গে মিশতে চাবে, এটা স্বাভাবিক। এ তো অন্যায় কিছু না, কিন্তু এটা করতে দেওয়া যাবে না। অনেকেই হয়তো, এখনো অনেক বাচ্চারা আমরা দেখছি, এই যে বিভিন্ন, যে বিশেষ করে দেখেন কয়েকদিন আগে আপনি খেয়াল করছেন কিনা, এই যে ডিসেম্বর মাস, বিজয়ের মাসগুলো সবাই ফুর্তি করছে, বেড়াইতেছে, ঘুরতেছে, যে যা খুশি তাই, এটা তো ডেঞ্জারাস। জনসমাগমটা এড়িয়ে চলতে বলছি আমরা, দূরত্ব মেনটেন করছি। এটা যদি না করতে, আপনি জানেন যে খ্রিস্টানদের সবচেয়ে একটা বড় উৎসব, বড় দিনের উৎসব, তাই না? তারা জি কিন্তু স্যার। দেখলাম শুধু আমাদের দেশে না, সারা পৃথিবী ব্যাপী এই, যদিও বারবার বলছি স্বাস্থ্যবিধি মেনে চলছে, আসলে স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নাই। বাচ্চারা খুশি ফুর্তি ভুলে আছে, অর্থাৎ মানুষের মধ্যে একটা গা ছাড়া ভাব, যা হয় হবে, যায়। এইটা যেন আপনার অন্তত বাচ্চাদের বেলায় অন্তত আরো কিছুদিন একটু সতর্ক থাকবেন। কারণটা হলো এখনো কিন্তু আমরা এটা রিসার্চ পর্যায়ে আমরা জানতে পারলাম আসতেছে, এটার বাস্তবে আসলে কতটুকু ডেঞ্জারাস, কতটুকু সংক্রমণ বাড়াবে আরো কিনা, মৃত্যুর ঝুঁকি কতটুকু, এগুলো কিন্তু আমরা ডিটেলস কিন্তু জানি না। যেহেতু তারা বলছেন, সায়েন্টিস্টরা রিসার্চ করছে, চলছে, সারা পৃথিবীব্যাপী রিসার্চ চলতেছে, যেহেতু বাচ্চাদের ঝুঁকি বাড়ায়, বাচ্চাদের প্রতি আমাদেরকে এক্সট্রা কেয়ার নিতে হবে। ওদেরকে ঘরেই রাখবেন, স্বাস্থ্যবিধি মানবেন, প্রয়োজন ছাড়া বাইরে যাবে না, বাইরে গেলেও যেন মাস্কটা পরে যান, হাত ধোয়ার চর্চাটা চালু রাখবেন। এই ব্যবস্থা থাক, যেহেতু স্কুল তো কলেজ তো বন্ধই আছে, বাচ্চা তো ক্লাসে যেতে পারছে না, সুতরাং এটা নিয়ে ভয়ের কোনো কারণ নাই, টেনশনও করার কারণ নেই, কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। প্রিয় দর্শক, আমাদের সরকার কিন্তু আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন এবং বাচ্চাদের জন্য কিন্তু সরকারের স্কুল কলেজগুলো অনেকদিন ধরেই বন্ধ রেখেছেন এবং এখন পর্যন্ত কিন্তু সরকার বন্ধ রেখেছেন। সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে অবশ্যই এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে। যেহেতু বাচ্চাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই বিষয়গুলো, যে স্কুলই বন্ধ, অনলাইনে ক্লাস হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অযথা ঘোরাফেরা করার জন্য আসলে বাচ্চাদেরকে নিয়ে বাইরে যাওয়া যাবে না। যে বিষয়টিতে স্যার আলোকপাত করলেন, আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। হ্যাঁ, এই বিদায় নিয়ে ব্যাপারে একটু খেয়াল নিই, কারণ আমরা যেন কোনো অলসতা ভাব, ঢিলে ঢালা ভাব, গা ছাড়া ভাব না দেখাই, প্রয়োজন ছাড়া যাবে না। তো বাচ্চাদেরকে একটু, ওদেরকে আনন্দ ফুর্তিতে রাখার যতটুকু পারা যায়, ওদের বাচ্চা হয়তো দুই তিনটে বাচ্চা আছে বা বন্ধু বান্ধব আছে, বাইরে যাবে না,
ঘরের মধ্যে একটু খেলাধুলার ব্যবস্থা, ছবি আঁকানো, বা ধরেন আজকাল তো ধরেন রিক্রিয়েশনের অনেক ব্যবস্থা আছে, এগুলো করা, পারলে একটু ছাদে উঠে বা ঘরের মধ্যে একটু ব্যায়ামের ব্যবস্থা করা। কারণ অনেক মা জি, বাবা তো কমপ্লেন করছে বাচ্চারা ঘরে বসে মোটা হয়ে যাচ্ছে, কাজ নাই কর্ম এইসব বলতো। সুতরাং এগুলো আমাদের নিজেদেরকে একটু সতর্ক থাকতে হবে আর কি, যতটুকু তাদেরকে সুস্থ রাখার চেষ্টা করা যায়। আর যে কোনো কমপ্লেন যদি হয়ে যায়, জ্বর সর্দি কাশি, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে ভুলে যাবেন না, কারণ সিরিয়াস হওয়ার আগেই যেন চিকিৎসাটা নিতে পারেন। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমাদেরকে আরেকজন দর্শক প্রশ্ন করেছেন, প্রিয় পদরেখা নামে আপনাকে সালাম জানিয়েছেন। উনি উনি করোনা পজিটিভ ছিলেন। এখন খুব মাথা ব্যথা করে এবং শরীর দুর্বল লাগে। রাতের দিকে জ্বর জ্বর লাগে। আহ এখন তিনি যখন ভালো হয়ে যাবেন তখন আবার এফেক্টেড হওয়ার রিস্ক কতটুকু জানতে চেয়েছেন। আগে থেকে অ্যাজমার সমস্যা ছিল, বয়স 36 বছর, এবং এই যে করোনা পরবর্তী দুর্বলতা সেটি কাটানোর জন্য কি করবেন সে ব্যাপারে আপনার পরামর্শ চাচ্ছি। আচ্ছা, এখানে আরেকটু আমি ডিটেল বলি। ধন্যবাদ আপনাকে, যে প্রশ্নটা এটা খুবই সুন্দর। আসলে একটা কথা আমাদের স্বীকার করতে হবে, এই করোনা আমাদের পিছু ছাড়ছে না। আক্রমণ তো করছেই, আক্রান্ত হচ্ছে অনেকেই। ধরেন কেউ আক্রমণ হয়ে গেল, ভালো হয়ে গেল, তারপরেও কিছু কিছু জটিলতা দেখা যাচ্ছে, এটাকে বলে পোস্ট কোভিড কমপ্লিকেশন। কিছু কিছু মানুষের মধ্যে দেখা যাচ্ছে করোনা সংক্রমণ হয়ে গেছে, ভালো হয়ে গেছে, কিছু কিছু জটিলতা। এটা তো একটা ভাইরাস রোগ তো। সাধারণত যে কোনো রোগীর এই করোনা আক্রান্ত হয়ে গেলে ভাইরাসের কিছু কিছু প্রবলেম, এটাকে বলে পোস্ট ভাইরাল এস্থেনিয়া। তার দুর্বল লাগে, টায়ার্ড লাগে, ক্লান্তি লাগে, ঘুম হয় না, খেতে পারে না, রুচি নাই, মাথা ঘোরায়, টেনশন, ডিপ্রেশন, এগুলো কিন্তু হতে পারে। এছাড়া কারো কারো অন্যান্য রোগও কিন্তু হচ্ছে, কারো ডায়াবেটিস নাই, দেখি ডায়াবেটিস ডেভেলপ করছে, প্রেশার নাই, প্রেশার ডেভেলপ করছে, লিভার কিডনি আক্রান্ত হচ্ছে, হার্টের প্রবলেম হচ্ছে, এগুলো কিন্তু হচ্ছে। সেই জন্যই বলছি যে আপনি খেয়াল রাখেন। শুধু আপনার জন্য, আপনি যে কথা বলছেন এটা জবাব দিচ্ছি আমি, কারো কারো একটু খেয়াল রাখতে হবে। করোনা হওয়ার পরেও যেন উনি তার ডাক্তারের সঙ্গে রেগুলার একটু ফলো আপে থাকেন। টেলিমেডিসিন বলেন, টেলিফোন বলেন, বা যে কোনো জটিলতা হলে তার সঙ্গে কনসাল্ট করবেন। এগুলো কোনটা ডেঞ্জারাস না, এটা সত্য। প্রায় 3 থেকে 6 সপ্তাহ পর্যন্ত এই ধরনের জটিলতা থাকতে পারে, এবং প্রায় এগুলো ভালো হয়ে যায়। ট্রিটমেন্ট আছে এগুলোর, প্রত্যেকটারে কিন্তু চিকিৎসা আছে। তো আপনি যে কমপ্লেন গুলো করলেন, যেহেতু আপনি আক্রান্ত হয়ে গেছেন, এই কমপ্লেন গুলো হচ্ছে, আপনি আপাতত পুষ্টিকর খাদ্য খাওয়ার চেষ্টা করবেন, ব্যালেন্স ডায়েট, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট মিলে প্রচুর শাকসবজি খাবেন, ফলমূল খাবেন, পানি খাবেন, বাইরে উল্টাপাল্টা খাবেন না, বাইরে ঘোরাফেরা করবেন না। আর আপনার কিছু কিছু মেডিসিন হয়তো আপনার ডাক্তার সাহেব হয়তো দিয়ে দিচ্ছেন। আমরা আমরা যেমন জিঙ্ক খেতে বলি, জিঙ্ক 2 বেলা করে খায়। ভিটামিন সি খেতে পারেন, সপ্তাহে একটা করে। ভিটামিন ডি 40,000 একটা করে খেতে থাকবেন। যদি ঘুম না হয়, আপনি একটু মাইল্ড সিডেটিভ জাতীয়, যেমন 0.5 মিলিগ্রাম করে রিভোট্রিল 0.5, অথবা লেক্সোটেনিল 3 মিলিগ্রাম রাত করে একটা খাবেন, কয়েকদিন খেতে থাকেন। আর অন্য কোনো জটিলতা হলে আপনি ডাক্তারের সঙ্গে কথা বলে নিন। একটু অনেক সময় পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন কিন্তু হতে পারে। সুতরাং এ ব্যাপারে ভয়ের কোনো কারণ নেই। তবে হ্যাঁ, যেটা আগেও বলে আসলাম, করোনা একবার হলে সেকেন্ড টাইম হওয়ার ঝুঁকি কিন্তু থাকে। ম্যাক্সিমাম একটা স্টাডিতে আগে বলতো 3 থেকে 5 মাস অ্যান্টিবডি থাকে, পরে আবার হতে পারে। এখন একটা স্টাডিতে পাওয়া গেছে ম্যাক্সিমাম 8 মাস পর্যন্ত প্রোটেকশন হয়তো দিতে পারে। সুতরাং আপনি জি, সতর্ক থাকবেন, করোনা হয়ে গেছে আবার হবেন এরকম যেন মনে না করেন। স্বাস্থ্য বিধিগুলো কিন্তু মেনে চলবেন। জি স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আজ কথা বলছিলাম যে করোনা ভাইরাসের মিউটেশন নিয়ে, বা যারা একবার আক্রান্ত হয়েছেন তাদের ক্ষেত্রে পরবর্তী ঝুঁকি এবং প্রভাব নিয়ে। স্যার, একটু যদি ভ্যাকসিন নিয়ে আলোচনা করতে চাই, যে সারা বিশ্বব্যাপী কিন্তু ভ্যাকসিন উৎসবের মতো একটি পালিত হচ্ছে, বা ভ্যাকসিন পাচ্ছেন। আমরা জানি যে বহির্বিশ্বে যারা মেডিকেল প্রফেশনাল আছেন তাদেরকে ইতিমধ্যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, এবং তারা কিন্তু ফেসবুকে প্রতিনিয়ত পোস্ট করছেন যে আজ ভ্যাকসিন পেলেন, এরকম একটা ব্যাপার স্যার। সেক্ষেত্রে স্যার আমাদের দেশে আসলে ভ্যাকসিন আসবার সম্ভাবনা কতটুকু? প্রথম কথা হলো, একটা জিনিস আপনি মার্ক করে দেখবেন, সারা পৃথিবী ব্যাপী এই ভ্যাকসিনের পিছনে লাগছে। আপনি যদি আগে অন্যান্য রোগের ভ্যাকসিন সম্বন্ধে একটু জানেন, দেখবেন কোনো ভ্যাকসিন 5 বছর 10 বছর আগে কিন্তু আবিষ্কৃত হয় নাই। এই জি, একটা ভ্যাকসিন, যার জন্য সারা পৃথিবীর বলতে পারেন বড় বড় প্রতিষ্ঠান, অনেক সায়েন্টিস্ট উঠে পড়ে লাগছে কে কার আগে এই ভ্যাকসিনটা আনতে পারবে বাজারে। এবং এই 1 বছরের মধ্যে, দ্রুততম সময়ের মধ্যে কিন্তু অনেক সাকসেস আমাদের মধ্যে দেখা যাচ্ছে। অনেকেই ভ্যাকসিন তৈরি করবে, এবং তারা তো অনেক, আজকেও তো মিডিয়াতে দেখছেন কিনা, অক্সফোর্ড এক্সট্রাজেনেকা যেটা, এটা তো বলছে 95% কার্যকরী। ইভেন যে মডার্না, ফাইজার, ইভেন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, ওদের সেরাম ইনস্টিটিউট খুব রিনাউন ইন্টারন্যাশনালি। আমাদের জি, দেশেও কিন্তু ওই যে গ্লোব বায়োটেক, তারাও চেষ্টা করছে। তা আমরা আশা করি আমাদের দেশেও গভর্নমেন্ট কিন্তু এই ব্যাপারে যথেষ্ট সচেতন।
মাননীয় প্রধানমন্ত্রী নিজে মনিটর করেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধিদপ্তর তারাও চেষ্টা করছে। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে আমাদের হয়তো এই নতুন বছরে জানুয়ারিতেই অথবা ফেব্রুয়ারির শুরুতেই আমরা কিন্তু কার্যকরী টিকা আশা করি পেয়ে যাব, অবশ্যই পাবো। এবং একটা কথা মনে রাখতে হবে, সবাই যেন ব্যস্ত না হন, অস্থির না হন, টেনশন করেন না। আমাদের তো সবাই বলে কেন 17 কোটি ভ্যাকসিন এত কি সম্ভব? আসলে এত ভ্যাকসিন তো একবারে সম্ভব না, আর সবার তো দেওয়ার দরকার নাই। জি প্রথম স্যার। কথা মনে রাখবে, আমি বলছি যে ভ্যাকসিনটা আমরা অবশ্যই পাবো, হয়তো 1-2 মাসের মধ্যেই পেয়ে যাব। তবে এটা কিভাবে দিতে হবে তার একটা সুষ্ঠু পরিকল্পনা এখন থেকে নিয়ে রাখতে হবে। প্রায় অগ্রাধিকার ভিত্তিতে কাদেরকে আগে দেওয়া হবে। যেমন আমি বলছি ব্যক্তিগতভাবে, বিভিন্ন সময় মিডিয়াতে বলছি, এখনো আবার বলি, ফ্রন্টলাইন ফাইটার, তার মধ্যে 1 নম্বরই হলো ডাক্তার, নার্স, আমাদের স্বাস্থ্যকর্মী যত আছে, হাসপাতালের আপনার ওয়ার্ড বয়, আয়া দারোয়ান থেকে শুরু করে হাসপাতাল রিলেটেড যারা আছে সবাইকেই দিতে হবে, 1 নম্বরেই যেন দেওয়া হয়। কারণ আমরা তো যুদ্ধ করছি, আমরা রুগী দেখছি রেগুলার, আমরা দেখতেছি। সুতরাং তাদেরকে 1 নম্বর গ্রুপে লিস্ট করতে হবে। 2 নম্বর হলো যারা আমি মনে করি নিরাপত্তা কর্মী, পুলিশ, র্যাব, বিজেপি, আর্মি, তাদের কিন্তু নিরাপত্তার স্বার্থে দেশের আনাচ জায়গায় বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে, এবং তাদেরও সংক্রমণের ঝুঁকি তো রয়ে গেছে, তাদের ফ্যামিলি আছে, তাদের মধ্যেও বাড়তে পারে, তাদেরকেও দিতে হবে। তৃতীয়ত আমি যেটা বলছি, যেটা আমাদের সাংবাদিক ভাই বৃন্দ যারা, আপনারা যারা মিডিয়াতে কাজকর্ম করেন, বিভিন্ন জায়গায় যেতে হয়, সংবাদপত্র কালেক্ট করতে, এবং তারা জনগণকে সচেতন করার লক্ষ্যে কিন্তু অনবরত কাজ করে যাচ্ছেন। প্রিন্ট মিডিয়া বলেন, ইলেকট্রনিক মিডিয়া বলেন, টেলিভিশন বলেন, সাংবাদিক ভাইরাও ঝুঁকির মধ্যে, আমি তাদেরকেও যেন ভ্যাকসিনের আওতায় আনা হয়। চতুর্থত যেটা আমি সবচেয়ে মনে করি, সেটা হলো যাদের ঝুঁকিটা বেশি, যেমন যাদের বয়স 60-এর উপরে বা বয়স্ক মানুষ জায়গায় 1 নম্বর, এবং বিভিন্ন যারা রোগে ভোগেন, কোমরবিডিটি যেটাকে বলে, ডায়াবেটিস বলেন, হাই প্রেশার আছে, কিডনি, লিভার, ব্রেন, স্ট্রোক, এই ধরনের রোগী টুগী যারা আছে, তাদের সংক্রমণের ঝুঁকিটাও তো বেশি, এবং তাদের মৃত্যুর ঝুঁকিও বেশি। তাদেরকেও কিন্তু লিস্ট করতে হবে। এইভাবে যদি আমরা পর্যায়ক্রমে লিস্ট করে ফেলাম, তাদেরকে আগে দিয়ে দিব, তারপর জি স্যার। পর্যায়ক্রমে অন্যদেরকে আমরা দিব, তাই না? সুতরাং আমি মনে করি এগুলো যদি এখন থেকে, এটা অলরেডি কার্যকর শুরু হয়ে গেছে, এইভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে আমি বিশ্বাস করি। তাহলে দেখবেন যে ভ্যাকসিন আইলে যেন আবার এই হজবরল অবস্থা তৈরি না হয়, জি বিশৃঙ্খল স্যার। অবস্থা যেন তৈরি না হয়। আরেকটা ব্যাপার আমি আগেও বলছি, যে সেটা হলো ভ্যাকসিন এর ব্যাপারে আমাদেরকে একটু দেখে শুনে নিতে হবে। ভ্যাকসিন যেন অবশ্যই 1 নম্বর যেন ইফেক্টিভ, কার্যকরী হয়, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া যেন না থাকে, এবং আমাদের জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে যেন হয়, এরকম ব্যাপার। আর গভর্নমেন্ট যদি বিনা পয়সায় জনগণকে দেয় তাহলে তো আরো ভালো, যদিও দাম কিছু পয়সা দিতেও হয়, আমাদের যেন সামর্থ্যের মধ্যে থাকে। আরেকটা হলো ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে কতগুলো কার্যক্রম এখন এটা করা শুরু হয়েছে, রেডি করে রাখতে হবে। যেমন ভ্যাকসিন কালেকশন তো করতে হবে, বাইরে থেকে আসবে, সুতরাং কালেকশন করতে হবে, এবং সংরক্ষণ পদ্ধতিটা খুব জরুরি। আমরা জানেন টেম্পারেচারটা একটা পার্টিকুলার টেম্পারেচার মধ্যে ভ্যাকসিনটা রাখতে হবে। সুতরাং সংরক্ষণ ব্যবস্থা এখন নিতে হবে, এবং পরিবহনের ব্যবস্থাও নিতে, শুধু ঢাকায় তো না, গ্রামে গঞ্জে যাবে, ওই যে বাসে বলেন, যাই মানে যাক যেতেই বলেন, তো ওটার মধ্যে জি। পরিবহনের একটা ব্যবস্থা রাখতে হবে। তো ব্যবস্থা এগুলোর রাখতে জন্য হবে। আমরা করে রাখি। শুধু তাই না, ভ্যাকসিনের জন্য ধরেন সিরিজ লাগবে, ট্যাপ লাগবে, এগুলো তো দরকার, এবং ম্যান দরকার। পাওয়ার যারা দিবে, যেন তেন ভাবে তো দেওয়া যাবে না। সুতরাং এই যে অবকাঠামোগত কাজ, ফ্রেমওয়ার্ক, এগুলো যদি আমরা এখন রেডি করে রাখি, যখনই ভ্যাকসিন আসবে আমরা কিন্তু পর্যায়ক্রমে পেয়ে যাব। সুতরাং আশা করি আমরা সময় মতো আমাদের জনগণ, আমাদের দেশের মানুষ ভ্যাকসিন পেয়ে। তারপরে একটা কথা মনে রাখতে হবে, কেউ যেন মনে না করে যে ভ্যাকসিন পেলে আর হবে না, এটা যেন কেউ মনে না করে। ভ্যাকসিন পেলেও 2টে ডোজ দিবে, কিন্তু আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, এই ব্যাপারে যেন কেউ কার্পণ্য না করে, খেয়াল রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আপনার মাধ্যমে আমাদের মেডিটকের দর্শকরা জানতে পারলেন যে অতি শীঘ্রই আমরা ইনশাআল্লাহ ভ্যাকসিন পেতে যাচ্ছি, এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের সকলকেই ধৈর্যশীল হতে হবে এবং সরকারকে সহযোগিতা করতে হবে, যেন স্যার যেভাবে বললেন যে আসলে লিস্টের মাধ্যমে যারা অগ্রাধিকার প্রাপ্ত বা যাদেরকে দেওয়াটা বেশি জরুরি, ফ্রন্টলাইন ওয়ার্কার যারা আছেন এবং যারা আমাদের কোমরবিডিটি আছে যাদের, তাদেরকে অনুযায়ী স্যার যেভাবে বললেন যে লিস্ট করে আসলে সেইভাবে সুষ্ঠু অবকাঠামো তৈরি করে সেভাবেই কিন্তু আমাদেরকে ভ্যাকসিন দিতে হবে, এবং আমরা সকলেই দোয়া করব যেন অতি শীঘ্রই আমরা এই ভ্যাকসিনটি পেয়ে যাই। স্যার হ্যাঁ, যদি একটু বলেন অবশ্যই যে আশা করি পেয়ে যাবো আমরা, অবশ্যই। ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ। স্যার ইনশাল্লাহ যারা পেয়ে যাবো। আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে একবার বা COVID-19 এ যারা আক্রান্ত হয়েছেন, তাদের ক্ষেত্রে আসলে ভ্যাকসিনের প্রয়োজনীয়তা কতটুকু, বা তাদের কি ভ্যাকসিন নেবার প্রয়োজন আছে কিনা স্যার? সে বিষয়ে যদি একটু বলেন। আসলে এই প্রশ্নটা খুবই জরুরি, অনেকের মধ্যে কিন্তু ঘুরপাক খাচ্ছে, মনে করছে আমার তো একবার হয়েই গেল, আর টিকা নিয়ে লাভ কি। আসলে তাদেরকেও কিন্তু টিকা নিতে হবে। আমি আগেই বলছি, এটা কিন্তু লাইফ লং প্রোটেকশন দেয় না, ম্যাক্সিমাম 3 মাস বা 5 মাস বা 8 মাস কোন কোন স্টাডিতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ তার কিন্তু ঝুঁকি থাকবেই।
অর্থাৎ যিনি আক্রান্ত হন বা না আক্রান্ত হয়ে গেলেও ওনাকেও কিন্তু একসময় ভ্যাকসিনটা নিতে হবে। তবে হয়তো যেটা বলছি প্রায়োরিটি অগ্রাধিকার ভিত্তিতে ওইভাবে করতে হবে। তবে ওইভাবে দিয়ে বিশেষ করে যারা আক্রান্ত হয়ে গেছেন কিন্তু কোমরবিডিটি আছে, বয়স্ক মানুষ, অন্যান্য রোগ আছে, তাদের কিন্তু নিতেই হবে। যেমন জি ডায়াবেটিস আছে, হাই ব্লাড প্রেশার, কত রোগী তো আছে, তাই না? অ্যাজমা আছে, ব্রঙ্কাইটিস আছে, এমফাইসিমা আছে, স্ট্রোক আছে, লিভার বা মানে নন কমিউনিকেবল ডিজিজ বলে, তাদের ঝুঁকি কিন্তু সবসময় বেশিই থাকবে। সুতরাং আমাদেরকে ভ্যাকসিন মোটামুটি ধরে রাখতে পারেন, সবাইকেই ভ্যাকসিন আনতে হবে। তবে একটা জিনিস বলে রাখা ভালো, এটা যেন কেউ ভুল না বুঝেন, এখনো কিন্তু ভ্যাকসিন বাচ্চাদের জন্য অ্যাডভোকেট করা হয় না। 16 বছরের নিচে কোনো বাচ্চাকে সাধারণত বলা হয় যে তাদের জন্য, কারণ তাদের ওরকম স্টাডি নাই, কোনো পরীক্ষা নিরীক্ষা হয় নাই। সুতরাং বাচ্চাদেরকে কিন্তু ভ্যাকসিন দেওয়া হবে না এই মুহূর্তে। আর সেকেন্ড হলো, গর্ভবতী মহিলা যিনি, তার জন্য কিন্তু ভ্যাকসিন দেওয়া যাবে না। সুতরাং এই ব্যাপারে কিন্তু সবাই খেয়াল রাখেন। হয়তো কোনো প্রেগনেন্ট মহিলা, উনি যেন তাদের গোপন না রাখেন, তাকে কিন্তু এটা জি বলতে হবে, কারণ ভ্যাকসিন অবস্থায় দেওয়া হয়, কারণ বাচ্চার ক্ষতি হতে পারে। কারণ এখনো তো আমরা তো জানতে, তো একটু আগে বললাম যে সবকিছু স্টাডি পর্যায়ে, রিসার্চ পর্যায়ে, আমরা তো জানি না অনেক কিছু। জি স্যার। সুতরাং এই ব্যাপারেও সতর্ক হতে হবে। সুতরাং বাচ্চাদের বা গর্ভবতী তাদের কিন্তু এই মুহূর্তে ভ্যাকসিন দেওয়া দরকার নেই, এটাও কিন্তু সবার জানা উচিত। সইতে যাওয়ার কেউ মন না খারাপ করেন, ভ্যাকসিন নিলে আমাদের দিল না, বাচ্চারা মন খারাপ করলো, ওইরকম যেন কেউ মনে না করেন, সেই জন্যই বলছি কথা। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আপনার মাধ্যমে আমাদের দর্শকরা আসলে অনেক কিছু জানতে পারছেন। ভ্যাকসিন বিষয়েও কিন্তু জানতে পারলেন দর্শক আপনারা। স্যার নিয়ে নিচ্ছে আরেকজন দর্শকের প্রশ্ন। তানভি খান আমাদেরকে প্রশ্ন করেছেন, উনার চাচা করোনা পজিটিভ ছিল। এখন নেই, বয়স 65 বছর, ডায়াবেটিস আছে। কিন্তু তার এখন ফুসফুসে ইনফেকশন হয়েছে। করোনা কি জানতে চেয়েছেন, হাসপাতালে আছে। কোন হসপিটাল ওনার জন্য ভালো হবে সেটি সম্পর্কে জানতে চেয়েছেন। না, এটা কোন হসপিটাল বলতে, তো করোনায় তো অনেকগুলো হসপিটাল, সরকারি বেসরকারি অনেক জায়গায় তো চিকিৎসা করছে। এখন কোথায় আছেন সেটা আপনি যদি কোনো ওখানে ভালো করোনার ইউনিটে ভর্তি থাকেন, আমার মনে হয় যেখানে আছে ওখানেই থাকেন। যদি আপনি ওখানে, এটা আপনার বিশ্বাসের উপরে নির্ভর করে। আপনি যদি মানে পেরিফেরিতে ওরকম ভালো হসপিটাল না পান, তাহলে যে কোনো শহরে, বড় শহরে, ঢাকা আসতে পারেন বা ওর বিভাগীয় শহরগুলোতে, অনেক জেলা সদরেও ভালো চিকিৎসা হয়। আপনি দেখে নেন কোথায় আছেন, অবস্থা বুঝে আর কি। কারণ আজকাল জি মোটামুটি একটা কথা স্বীকার করতে হবে যে আমাদের অনেক ডাক্তার, অনেক নার্স, আমরা স্বাস্থ্যকর, আমরা কিন্তু যথেষ্ট দক্ষতা অর্জন করছি, আমরা কিন্তু ভালো অভিজ্ঞতা অর্জন করছি, আমরা কিন্তু খুব ভালোভাবে করোনার ম্যানেজমেন্ট সুন্দরভাবে কিন্তু করছি। শুরুতে আমাদের একটা ভয় ছিল, এটা ওই মার্চ এপ্রিলের দিকে, নতুন রোগ, আমরা তো অনেক কিছু জানতাম না, ওষুধপত্র তেমন বাজারে ছিল না, কত কিছুই তো ছিল না, এই যে হাইফ্লোক্সিন বলে, নেজাল কিন্তু ছিল না, কত রকমের ওষুধ এগুলো আগে ছিল না। আমরা খুব সুন্দরভাবে আমাদের দক্ষতা অর্জন করতে পারছি আমরা, এবং ভালোভাবে কিন্তু আমরা করোনা চিকিৎসা দিচ্ছি। সুতরাং জি সবাই খেয়াল রাখেন, অনেক প্রাইভেট হসপিটাল খরচ পড়ে বেশি, কিন্তু সেখানেও ভালো চিকিৎসা হচ্ছে। জি সরকারি ভাবেও বড় বড় হসপিটাল গুলাতে ভালো ভালোই চিকিৎসা হচ্ছে আর কি। জি চিকিৎসার স্যার। ব্যাপারে আমি মনে করি যে আমরা যথেষ্ট, পৃথিবীর অন্য দেশে যা হয় আমরাও তার চেয়ে কোনো সময় খারাপ করছি না, ভালোই করছি। জি স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। এবং আপনার মতো আসলে বটবৃক্ষরা আমাদের সাথে আছে দেখেই স্যার আসলে করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করতে কিন্তু স্বাস্থ্যকর্মী, ডাক্তার, নার্স যারাই আছেন সকলেই কিন্তু সাহস পাচ্ছেন স্যার। কারণ আপনাদের মতো যারা বিশেষজ্ঞ চিকিৎসক, যারা আমাদের বটবৃক্ষ স্যার, আপনারা আমাদের পাশে আছেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যার। আমাদেরকে প্রশ্ন করেছেন মোহাম্মদ ইস্কান্দার, যে কবে নাগাদ দেশে ভ্যাকসিন আসতে পারে? প্রিয় দর্শক, কিছুক্ষণ আগেই কিন্তু স্যার সেই সম্পর্কে আলোকপাত করেছেন। আশা করছি আপনি শুনেছেন। স্যার আমাদেরকে প্রশ্ন করেছেন মোহাম্মদ ইসরাফিল হোসেন। বর্তমানে প্রায় ছোট বাচ্চাদের ক্ষেত্রে ডায়রিয়া এবং বমির সমস্যা দেখা যাচ্ছে। এক্ষেত্রে করণীয় কি জানতে চেয়েছেন, এবং এটা কি কোনো ভাইরাস দিয়ে হয় কিনা সেটি সম্পর্কে জানতে চেয়েছেন, এবং এর ক্ষেত্রে রক্ষা পাওয়ার জন্য কি করতে হবে সে বিষয়ে পরামর্শ চেয়েছেন। বাচ্চাদের ডায়রিয়া তো বিভিন্ন কারণে হয়, বিশেষ করে খাওয়া দাওয়া, যে দুধ খাওয়া বলেন, ভালো ভালো পরিষ্কার পরিচ্ছন্ন যেন না থাকলে, তাহলে ওদের অনেক কারণে হয় তো। তবে একটা কাজ করেন, যে খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সতর্ক হবেন, বিশেষ করে দুধ জাতীয় জিনিসগুলো আপাতত অ্যাভয়েড করতে পারেন। এখন ছোট বাচ্চার বয়স তো বলেন নাই, তবে হ্যাঁ, যদি ডায়রিয়া না কমে, আমার মনে হয় যে এমনি সিম্পল একটু ওটস স্যালাইন খাওয়াতে পারেন, বাচ্চা ডায়রিয়া হয়ে গেলে ডাব খাওয়াতে পারেন, দুধ জাতীয় জিনিসগুলো অ্যাভয়েড করেন, নর্মাল খাওয়া দাওয়া দিবেন। আপনি প্রয়োজন একজন ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে নেন, হয়তো তার স্টুলটা একটু পরীক্ষা করে দেখলে বোঝা যাবে কোনো রোগ জীবাণু এটার মধ্যে আছে কিনা। অনেক সময় আমরা স্টুল কালচার করি, সেই অনুযায়ী চিকিৎসা নিলেই ভালো, অনুমান করে মেডিসিন না দিয়ে সিম্পলি ওটস স্যালাইন খান। আপনি একজন, বা বাচ্চা যেহেতু বলে, একজন চাইল্ড স্পেশালিস্ট সঙ্গে কনসাল্ট করে নিন। ভাইরাসে তো হয়ই, ভাইরাস ছাড়াও কিন্তু অন্য রোগেও কিন্তু হতে পারে। তো সুতরাং এটা অনুমান করে না করে একজন ডাক্তার দেখায় নেবেন, এটা সবচেয়ে ভালো হয়। ভালো হয় যে একজন চাইল্ড স্পেশালিস্ট যদি কনসাল্ট করতে পারে।
অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমাদেরকে প্রশ্ন করেছেন সুকেন নাহা। তিনি বলেছেন যে যারা স্বাস্থ্যকর্মী বেসরকারি তাদের ক্ষেত্রে করোনা ভাইরাসের বিরুদ্ধে যে ভ্যাকসিন সেটি কি বিনামূল্যে দেবার কোনো ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নেওয়া হবে কিনা সে সম্পর্কে জানতে চেয়েছেন। না, ধন্যবাদ আপনাকে। আসলে তো সরকারি বেসরকারি বলে কোনো কথা নয়, এটা আমাদের ভ্যাকসিন দিবে আমাদের দেশের জনগণের জন্য, মানুষের জন্য। সে সরকারি হোক বা সবাই পাবে, পাবে না কেন, অবশ্যই পাবে। আমার মনে হয় বেসরকারি পাবে, গভর্নমেন্টের প্ল্যান, গভর্নমেন্ট আসলে তো চেষ্টা করবে, কারণ বিনা পয়সায় পেতে পারে। ওই যে ধরেন আপনি হয়তো জানেন ওই বিভিন্ন রকমের যে অর্গানাইজেশন আছে, তাদের মাধ্যমে হয়তো আমরা পেয়ে যাব। তবে যদি পাওয়াও যায়, গভর্নমেন্ট তো চেষ্টা করছে, কিন্তু অক্সফোর্ডের ভ্যাকসিনটাই বোধহয় বেশি চেষ্টা করছে। এবং তারা বলছে 95% অলরেডি তো একটা চুক্তি হয়েছে ইন্ডিয়ান সেরাম ইনস্টিটিউটের সঙ্গে, এবং এটার দামও ক্রয় ক্ষমতার মধ্যেই থাকবে। গভর্নমেন্ট তো বলছে যে, ইভেন অক্সফোর্ড ওরা তো বলছে যে 1 কাপ কফির দাম তাই হবে এর দাম। সুতরাং খুব বেশি না, গভর্নমেন্ট বোধহয় একটা হিসাব করছে, একটা ডোজ 425 টাকা, জি। দুইটা ডোজ দেখবেন যে 1,000 টাকার মধ্যেই হয়ে যাচ্ছে। তবে আমরা হয়তো বিনা পয়সায় এটা আশা করি পেয়ে যাব আর কি, আপনারাও পেয়ে যাবেন। আর যদি পয়সা লাগেও, এটা মনে হয় 1,000 টাকায় দুইটা ডোজ, তো হয়তো আমাদের সামর্থ্যের সবার মধ্যে, ক্রয় অনেকের মধ্যে ক্ষমতার থাকবে। মধ্যেই যারা থাকবে। পাবেন না তাদের জন্য অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে। আশা করি জি আমরা বিনা পয়সায় এই ভ্যাকসিনটা পেয়ে যাব সবাই। জি স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার এই বিষয়ে আমাদের দর্শকদেরকে আলোকপাত করবার জন্য। স্যার আমাদেরকে আরেকজন দর্শক প্রশ্ন করেছেন দেবার্পণ রয় যে ভ্যাকসিনের কার্যকারিতা কতদিন থাকবে? আসলে এই প্রশ্ন তো সবার মাঝেই। আসলে আমি একটা কথা শুরু থেকেই বলছি, আমরা অনেক কিছু কিন্তু রিসার্চ পর্যায়ে, কারণ আমরা তো মাত্র শুরুই করতে যাচ্ছি। আমাদের দেশ তো শুরু করে, পৃথিবীর অনেক দেশে দিচ্ছে। অনেক বড় বড় রাষ্ট্রপ্রধান কিন্তু দিচ্ছে, যে আমেরিকার নতুন প্রেসিডেন্ট যিনি হলেন জো বাইডেন, ওনাকে দিছে। সৌদির ক্রাউন প্রিন্স তাকে দিছেন, অনেক রাষ্ট্র এমপি মন্ত্রীরা দিছে। গতকাল দেখলাম 101 বছর বয়সের একজন বয়স্কা মহিলা, তাকে দেওয়া হচ্ছে। এবং এটা তো এখন তো টেস্টের পর্যায়ে, তবে তারা ধারণা করছে হয়তো 1 বছর এটা প্রোটেকশন দিবে। অনেকেই বলছে 8 মাস, 9 মাস, কোনো এই যে ফাইজার ওয়ানারা বলছে 1 বছর। এটা তো আসলে টেস্ট করলে না বলতে পারবো, তাই না? তুমি এটা জি বলতে পারেন যে এখন আমরা কিন্তু কনফার্ম বলতে পারছি না। কোম্পানি যারা তৈরি করছে, যারা বানাচ্ছে, ওরা যা বলে আমরা কিন্তু ওইটাই বলছি। তো ম্যাক্সিমাম বোধহয় 1 বছর পর্যন্ত তারা বলছে যে থাকবে এই প্রোটেকশনটা। জি স্যার। কারণ ভাইরাস তার চরিত্র বদলে, আপনি জানেন যে একটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আছে, ওইটা দেখা যায় যে বছর বছর দিতে হয়, 1 বছরের প্রোটেকশন আর থাকে না, আবার নতুন করে দিতে, ওইরকম আর কি। আমরা এখন পর্যন্ত যেটা জানি যে 1 বছর পর পর হয়তো দিতে হতে পারে। জি স্যার। অসংখ্য ধন্যবাদ। স্যার আপনাকে। প্রিয় দর্শক আপনারা সকলেই শুনলেন ভ্যাকসিন পাবো কি পাবো না সেটি আসলে সময়ের ব্যাপার। তবে ভ্যাকসিন নিলেও কিন্তু স্যার যেভাবে বললেন আমাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধিগুলো কিন্তু মেনে চলতে হবে। তা না হলে কিন্তু করোনা ভাইরাস থেকে রক্ষা পাবার কোনো উপায় আসলে নেই। স্যার একটি ভিন্ন বিষয় নিয়ে আমাদেরকে প্রশ্ন করেছেন শিমরান সাহা নামে একজন দর্শক। মাকে নিয়ে খুব চিন্তিত। মার বয়স ৪৪ বছর, ওজন প্রায় ৭০ কেজি। বিশেষ করে দুপুরে খেতে দেরি হলে অনেক দুর্বল লাগে এবং শরীর কাঁপতে থাকে। চিনি খেলে ঠিক হয়ে যায়। ওই সময়ে ব্লাড প্রেশার মেপেছেন, সেটি নরমাল ছিল। এছাড়াও উনার ফাস্টিং ব্লাড সুগার 2 আওয়ার আফটার ব্রেকফাস্ট এবং হিমোগ্লোবিন A1C নরমাল আছে। আ তিনি হাইপারটেনশন এর পেশেন্ট। তিনি বিটানল 50 খাচ্ছেন এবং এমডোকাল 5 খাচ্ছেন ব্লাড প্রেশার কন্ট্রোল এর জন্য। কেন এই সমস্যাটি হচ্ছে বুঝতে পারছেন না। আপনি পরামর্শ করছেন। না, আমার মনে হয় যে আপনার যে প্রেশার মেডিসিন তো খেতেই থাকবেন, যেহেতু এটা দেওয়া ভালো আছে, এটা থাকুক। আর ওনাকে আপনি খুব লম্বা, অনেকক্ষণ লম্বা ধরে যেন উনি না খায় না থাকেন, যেন খালি পেট টাইমলি খাওয়া দাওয়া করতে পারেন। অন্তত 2-3 দিনে যেন 5 বার খাওয়া দাওয়া করেন, তো অন্তত 2 ঘন্টা 3 ঘন্টা অল্প খাবে, বারবার অল্প অল্প পরিমাণ বারবার খাবে। অনেকক্ষণ যেন খালি পেটে, মনে হয় লক্ষণ শুনে মনে হচ্ছে ওনার কিন্তু হাইপোগ্লাইসিমিয়া হয়, গ্লুকোজ কমে যাচ্ছে আর কি। তেমন খেয়াল রাখেন, যেমন সকালে যদি 8টায় নাস্তা করেন, 11টার দিকে আবার একটু খাওয়াবেন। দুপুরে লাঞ্চ করে বিকেল 5টা 6টায় আবার খাবেন। রাতে যদি 9টায় ভাত খায় বা 9টা 10টায়, 12টা 1টার দিকে কিন্তু আবার অল্প একটু খাওয়াবেন। এবং তার পাশে একটু বিস্কিট বা মিষ্টি জাতীয় কিছু কিন্তু রেডি রাখবেন। এগুলো খেতে থাকবে। আর একটু আমার একজন ডাক্তার দেখানো দরকার, একটা পরীক্ষা করা দরকার। মনে হয় কিছু কিছু রোগে কিন্তু এরকম ভিতর থেকে ইনসুলিন সিক্রিশন হয়, গ্লুকোজ কমে যায়, হাইপোগ্লাইসিমিয়া বলে, রিকারেন্ট হাইপোগ্লাইসিমিয়া বলে। এগুলো কিন্তু আলাদা স্পেশাল কতগুলো টেস্ট আছে। অন্তত ধরেন পেটে একটা আল্ট্রাসাউন্ড করতে হয়, প্যানক্রিয়াস দেখতে হয়, অনেক কতগুলো হরমোন টেস্ট করতে হয়। তো আমার মনে হয় যে আপনি ভালো হয় যে কোনো মেডিসিন স্পেশালিস্ট একটু দেখিয়ে নিবেন। আপাতত আমার অ্যাডভাইস গুলো মানবেন, টাইমলি যেন খান, রেগুলার যেন খান, অল্প অল্প করে বারবার খাবেন।
একজন ডাক্তার দেখে নেন, ভালো আরো যদি ভালো পারেন তাহলে একজন ধরেন এন্ডোক্রাইনোলজিস্ট, তার সঙ্গে কিন্তু কনসাল্ট করতে পারেন। আমি শিওর যে তার কিন্তু রিকারেন্ট হাইপোগ্লাইসিমিয়া হচ্ছে, এটা খুব ডেঞ্জারাস কিন্তু। অনেকক্ষণ যেন উনি না খেয়ে না, এটা কিন্তু খেয়াল রাখবেন। আর প্রেশারের ওষুধ যা আছে এগুলো চালাতে থাকে, একটু জি। সতর্ক থাকবেন আপনি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং আপনাকে ধন্যবাদ জানিয়ে আমাদের বায়োফার্মার ফেসবুক যে পেজে আসলে অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে, সেখানে কিন্তু অনেকগুলো কমেন্ট এসেছে স্যার। প্রায় ৩৫০টিরও বেশি কমেন্ট এসেছে শুধুমাত্র আপনাকে ধন্যবাদ জানিয়ে এবং আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্যার। না, ধন্যবাদ, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। বায়োফার্মা তো অনেকে চিনি, অনেক লোকজন তো তাদের আসে আমার কাছে, কথাবার্তা হয়। আমি তাদেরকে অবশ্যই মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং এই সুন্দর এই অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য মনে হয় আরো ডাবল ধন্যবাদ জানানো উচিত, তাদেরকে আরো ধন্যবাদ জানাচ্ছি। কারণ এতে তো জনগণ তো উপকৃত, আমাদের টার্গেট তো মানুষ উপকৃত হোক, ভালো থাকুক, সুস্থ থাকুক, স্বাস্থ্য ভালো থাকুক। সুতরাং তাদেরকে আমি আবার অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, আমাদেরকে আরেকজন দর্শক প্রশ্ন করেছেন যে স্যার, করোনা ভাইরাসের প্রথম দিকে তো লকডাউন ছিল সারা বিশ্বব্যাপী। সেই সময় তো আসলে সব অফিস আদালত সবকিছুই বন্ধ ছিল। কিন্তু স্যার, জীবনের প্রয়োজনে তো এগুলো খুলতেই হবে এবং আমাদেরকে কাজ করার জন্য বাইরে যেতেই হবে। সেক্ষেত্রে স্যার, সাধারণ মানুষ যারা অফিস করছেন বা যাদের বাইরে যেতে হচ্ছে, তাদের জন্য স্যার আপনার গাইডলাইন কি থাকবে যে কিভাবে চলতে হবে? কারণ সকাল থেকে স্যার সন্ধ্যা পর্যন্ত অনেকক্ষণ সময়ই আসলে বাইরে থাকতে হচ্ছে, খাবার খেতে হচ্ছে। তো সেক্ষেত্রে কিভাবে চলবে তারা, সেই গাইডলাইন যদি একটু দিয়ে দিতেন। আসলে প্রথম কথাটা হলো যে জনগণও কিন্তু করোনাকে আর বেশি পাত্তা দেয় না। রাস্তাঘাটে চললে মনেই হয় না যে দেশে করোনা আছে। আপনি যদি হাটে ঘাটে বাজারে যেখানেই যান, সব জায়গায় লোকজনের প্রচন্ড ভিড়, একবারে ফুটপাত থেকে শুরু করে বিপণী বিতনী বিগুলো, বড় বড় হাট দোকানপাট রাখেন, হ্যাঁ, অফিস আদালত, ট্রেন, লজ, বাস, সব জায়গায় মানুষ যার যার মতো কাজ করে যাচ্ছে। মানুষ আর ভয় পায় না। শুরুতে ভয়টা ছিল, আতঙ্কগ্রস্ত ভাবটা ছিল, ভয় কেটে গেছে। কেউ কেউ মনে করে যা হয় হবে, আল্লাহ যা করে করবে। কারণ জীবন তো আমাকে বাঁচাতেই হবে, আবার জীবন বাঁচানোর জন্য আমার জীবিকার অন্বেষণও তো করতে হবে। এবং অনেকেই মনে করছেন যে জীবন জীবিকা এটার সঙ্গে সামঞ্জস্য রেখে করোনার সঙ্গে তাল মিলিয়ে আমাদেরকে চলতে হবে, এটাই মানুষ মনে করে। বিশেষ করে যারা আরেকটা গ্রুপ আছে, নিম্ন আয়ের লোক যারা, তারা মনে করে এটা বড় লোকের লোক, এটা গরিবের লোক না, বড় লোক, এতে আমাদের কিছু হবে না, এরকমও কিন্তু অনেকে মনে করে। তারপরে যদি শহরের বাইরে এখানে গ্রামে গঞ্জে কেউ এখনো বিশ্বাসই করে না বলে রোগ আছে, তারা কিন্তু পাত্তাই দেয় না, মনেই করে না। যাই হোক, তারপরেও সবার জন্য একটা কথা বলবো, যে যেহেতু রোগটা আছে সারা পৃথিবীতে, এই একটা রোগ যে পৃথিবীর 215টা দেশকে আক্রান্ত করে ফেলছে। ইভেন অ্যান্টার্কটিকা যায়, ওই জায়গায় এটা নাকি পৌঁছে গেছে, শোনা যাচ্ছে আর কি। তো সুতরাং আমাদেরকে একটু সতর্ক হইতে হবে। আমাদেরকে যেন আমরা গা ছাড়া ভাব ঢিলেরা এসব না করি, আমরা যেন স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে যতটুকু যার পক্ষে সম্ভব আমরা যেন মেনে চলি। কেউ যেন মনে না করেন যে আমার তো হবে না। না, আসলে কি, আপনি বাইরে যাচ্ছেন, হয়তো ভাইরাস আপনার সামনে পিছনে কত লোক, মানে ভাইরাস আপনার মধ্যে চলে আসে, এটি নিয়ে আপনি ঘরে গেলেন, ঘরে বাপ মা ভাই বোন ছেলে মেয়ের পরিবার পরিজন এদের মধ্যে আপনি ছড়বে আপনার মাধ্যমে, এইভাবে পাড়া প্রতিবেশী ছড়বে, গ্রামে গঞ্জে ছড়বে, দেশে ছড়বে, এইভাবে কিন্তু ছড়াচ্ছে। সুতরাং আপনি মনে করেন না যে আপনার করোনা হয় না, আপনার হয়, এইসব যেন মনে না করেন। আপনাকেও ভালো থাকতে হবে, আপনার সুরক্ষা, আপনার নিরাপত্তা কিন্তু আপনি নিজের হাতে। সুতরাং এটাকে মেনটেন করতেই হবে, চেষ্টা করতেই হবে। চেষ্টা করবো আমরা সততার সাথে। তারপরেও যদি হয়ে যায় সেখানে তো তখন তো ডাক্তারের পরামর্শ নিব। কিন্তু আমরা যেন ঢিলে ঢালা বা আমার হবে না, গা ছাড়া ভাব, যা হয় এইসব যেন আমরা মনে না করি। আমাদের জীবনও বাঁচবে, জীবিকাও ঠিক থাকবে। আমরা যেন করোনা মুক্ত থাকতে পারি, এই ব্যাপারে কিন্তু চেষ্টা চালিয়ে যেতেই হবে। অর্থাৎ সোজা কথায় স্বাস্থ্যবিধি মানতে হবে, যেটা আমি আগেও বলছি, আবার বলছি। 3টে কাজ করলেই হবে, অবশ্যই মাস্ক পরবেন, অবশ্যই হাত ধোয়ার চর্চা চালু রাখবেন, এবং শারীরিক দূরত্ব যতটুকু সম্ভব বাস্তবতার সঙ্গে মিলিয়ে যতটুকু পারা যায় আপনার কিন্তু মেনটেন করে, জনসমাগম প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না, নেহায় প্রয়োজন ছাড়া। কাজ বাইরে যাওয়ার দরকার কি, কাজের জন্য যাইতে হবে, সেখানে স্বাস্থ্যবিধি মেনে ওইভাবেই যাবেন। এইভাবে কিন্তু আমাদের চলতে হবে যতদিন আমরা কার্যকরী ভ্যাকসিনটা আসলে হাতের নাগালে না পাচ্ছি, ভ্যাকসিন নিতে না পারছি। ইভেন ভ্যাকসিন নিলেও কিন্তু আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এই ব্যাপারে যেন আমরা একটু সতর্কতা অবলম্বন করি। তাহলে আমরা যদি সচেতন থাকি স্বাস্থ্য, তাহলে কিন্তু আমরা করোনা মুক্ত থাকতে পারবো। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একদমই শেষ প্রান্তে চলে এসেছি। তা শেষ সময় আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু যদি পরামর্শ দেন।
প্রথম কথা হলো ভয় পাবেন না, কারণ আসলে ভয় তো মানুষের কেটে গেছে। এই মার্চ এপ্রিলের দিকে যে ভয়টা দেখছি, এখন তো আর কেউই ভয় না। আপনি জানেন কত রকমের সমস্যা হয়ে গেছে। একজন করোনায় মনে হয়েছে যে করোনা রোগী কেউ বাড়িতে অন্য লোকেরা ভাড়া দিত না, ঢুকতে দিত না। আমরা মনে দেখছি একজন ডাক্তার হাসপাতালে ডিউটি করে আসছে, করোনা মনে করে ওকে আর ঘটনা ঢুকতে দিত না, নার্সকে ঢুকতে, এরকম ঘটনা কিন্তু ঘটছে। সবচেয়ে দুঃখজনক ঘটনা কিন্তু আগেও ঘটছে, আপনি জানেন। মারা গেলে প্রিয়জন, বাপ মা ভাই বোন মারা গেছে, কাছে যেতে পারছে না, দূর থেকে একটু দেখে আসতো, তাকে যে একটু ধরে কান্না করবে এই সুযোগ কিন্তু ছিল না। এবং তার জানাজায় কিন্তু মাত্র 3 জন 4 জন 5 জন লোক, অনেক কঠোর স্বাস্থ্যবিধি মেনে তাকে জানাজ দেওয়া হতো, কবর দেওয়া হতো, বা অন্য ধর্মের লোক তাদের সৎকার তাদের মতো করে করতো। এরকম ঘটনা কিন্তু ঘটে গেছে। এই ঘটনাগুলো কিন্তু আমরা কিন্তু কেটেছি। এমন জানেন আপনি, মায়ের করোনায় যে বাচ্চা পোলাপানে রাস্তার ধারে তাকে ফালায় আসছে, বাচ্চাকে ফালায় আসছে, হাজবেন্ডের হয়েছে, ওয়াইফ ঘরে ঢুকে না, তাকে আলাদা বন্দি করে তালা মারে, এরকম ঘটনা কিন্তু ঘটে গেছে। এরকম দুঃখজনক ঘটনা। ইভেন একজন স্বাস্থ্যকর্মী আমি জানি, তাকে গ্রামের লোক বাইর করে দিচ্ছে, এক টং বানাইয়ে এক ঝিলের ধারে তাকে বন্দি করে রেখেছে। এরকম ঘটনা দুঃখজনক ঘটে গেছে। এগুলো কিন্তু আসলে কেটে গেছে আমাদের। আমরা জনগণ আর ম্যাক্সিমাম জনগণ আমার মনে হয় ভয় ভীতি তাদের মধ্যে নাই, আতঙ্কগ্রস্ত ভাব নাই, গা ছাড়া ভাব বা একটা সহনশীলতা গ্রো করে গেছে। তারপরেও বলবো যে আমরা কেউ কিন্তু এটা থেকে এখনো কার কখন কখন কি হয়ে যায় আমরা কিন্তু মুক্ত নই। কারণ হয়ে গেলেই তো একটা সমস্যা, জটিলতা হয়। জটিলতা হয়ে সবার জটিলতা হবে তা না, এটাও সত্য। 80% রোগী কিন্তু ভালোই হয়ে যায়, ঘরে বসে চিকিৎসা সম্ভব, এটাও সত্য। 10-20% হয়তো হাসপাতালে যেতে হয়, 1 থেকে 5% আইসিইউ লাগে, কারো ভেন্টিলেটর, এগুলো কিন্তু হতে পারে। কিন্তু আদতে আমাদের যেটা খেয়াল রাখতে হবে, আমাদেরকে প্রতিকার প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে, যাতে আমার মধ্যেই করোনা ঢুকতে না পারে, আমিও যেন ভালো থাকি, আমার ফ্যামিলি পাড়া প্রতিবেশীর জন্য ভালো থাকে, দেশের মানুষ যেন, আমরা সবাই যেন করোনা মুক্ত থাকি, যেন ভালো থাকে, এই ব্যাপারেই আমাদেরকে সচেতন থাকতে হবে। সবাই খেয়াল রাখবেন এই ব্যাপারে। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনুষ্ঠানের শেষ মুহূর্তে স্যার আপনার কাছে একটি বিষয় নিয়ে আসলে আমি আলোকপাত করতে চাচ্ছি একজন জুনিয়র চিকিৎসক হিসেবে। স্যার, আপনি জেনে থাকবেন যে জামালপুর সদর হাসপাতালে কিন্তু সেখানকার যে কর্তব্যরত চিকিৎসক ছিলেন তার প্রতি এবং সেখানকার যারা ইন্টার্নি ছিলেন তাদের প্রতি আসলে একটি সন্ত্রাসী হামলা চালানো হয় আসলে একজন রোগী এনে। আসলে স্যার, আপনি যদি সেই ব্যাপারটায় অবগত হয়ে থাকেন, স্যার, করোনা ভাইরাসের মতো একটি কি বলবো স্যার, নতুন ভাইরাস বা একটি রোগ যেটি মানুষকে খুব সহজেই সংক্রমণ করতে পারে, সেরকম একটি অবস্থাতেও কিন্তু চিকিৎসকরা পিছিয়ে নেই। তারা কিন্তু রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন স্যার, এবং স্যার দিন রাত তারা পরিশ্রম করছেন, রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। এরকম একটি পরিস্থিতিতে যদি স্যার কোনো কোনো জায়গায় আসলে চিকিৎসকদের প্রতি এ ধরনের অসম্মান প্রকাশ করা হয়, স্যার, সেটি তো আসলে কোনোভাবেই কাম্য নয়। সেক্ষেত্রে স্যার, দর্শকদের জন্য যদি আপনি কিছু বলেন। এটা অত্যন্ত দুঃখজনক, আমি জানি। শুধু এই তো জামালপুরের ঘটনা, তো এটা ঘটলো 2 দিন আগে, এটা তো না, এসব বিভিন্ন সময় কিন্তু ডাক্তারদের বিরুদ্ধে হামলা অনেক জায়গায়, করোনার আগেও কিন্তু এরকম ঘটছে। এটা তো আমি সব সময় বলছি, এই ঘটনাটা অত্যন্ত অমানবিক, নিন্দনীয় কাজ। এই কাজটা কারোই করা উচিত না। কারণ এই ডাক্তারদের, যে ডাক্তারের কাছে একটা রোগীর কাছে আপনাকে যেতেই হয়, তাকে যদি মারেন, তাকে যদি অত্যাচার করেন, কষ্ট দেন, আপনি অসুখ হলে যাবেন কোথায়? এই যে এখন জামালপুরে এই ঘটনাটা ঘটলো, অযথা কিছু ডক্টর, নিরীহ কিছু ডাক্তার নার্স, এদেরকে যে ঘটনাটা ঘটালো, এই যে এখন যে কষ্ট করছে, আপনাকে যে লোকটার কাছে যেতেই হয়, কেন তাকে আপনার, তারপর আপনার গায়ে হাত তোলার অধিকার তো কেউ দেয়নি আপনাকে। আপনার যদি অভিযোগ থাকে, ডাক্তার যদি মনে করে ভুল করছে, তাতে কিন্তু অভিযোগ করতে পারেন, তদন্ত হবে, বিএমডিসি আছে, সরকার আছে, পুলিশ প্রশাসন, তারা তো করতে পারে। আপনি বিচার চাওয়ার অধিকার আছে, কিন্তু গায়ে হাত তোলার তো অধিকার নাই। এরকম যদি করতে থাকেন, যদি ডাক্তাররা নিজেদেরকে যদি এরকম নিরাপত্তাহীন মনে করে, তাহলে তো এটা সবার জন্য তো একটা বিশাল ঝুঁকি হয়ে দাঁড়াবে। এখন যারা এই ঘটনাটা ঘটাইলো, তারা তো, আমি মনে করি যে এই ধরনের যে কিছু মুষ্টিমেয় দুষ্কৃতিকারী কিন্তু এই কাজগুলো করাচ্ছে। সবাই সাধারণ মানুষ কিন্তু সবাই এসবের মধ্যে জড়িত না। তা আমি মনে করি যে এই ধরনের গবেষণা যেন আর যেন না, এটা দ্রুত তদন্ত করে এবং যথোপযুক্ত একটা ব্যবস্থা নেওয়া দরকার। এবং এর আগে ভিন্ন সময় কতগুলো সরকারের কাছে আমি পরামর্শ ছিল, এবং একটা নিরাপত্তার জন্য একটা আইনি ব্যবস্থা নেওয়া দরকার, একটা আইন করা দরকার। এবং পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু রয়ে গেছে, মানুষের কমপ্লেইন করার, অভিযোগ করার অধিকার রয়েছে, এটা সত্য। কিন্তু আইন নিজ হাতে তুলে ভাঙচুর করবে, হাসপাতাল ভাঙবে, নার্সকে মারবে, ডাক্তারকে মারবে, স্বাস্থ্যকর্মীদের মারবে, এইটা কিন্তু কোনো ক্রমেই হতে পারে না। এটা সবার জন্য কিন্তু এটা অশনি সংকেত, আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি।
আমি আশা করব সরকার দ্রুত একটা কার্যকরী পদক্ষেপ নেবে, এবং এইটা তো এখনকার তো যারা সুযোগ তাদেরকে তো বিচারের আওতায় আনতেই হবে। ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ঘটনা আর না ঘটে সে ব্যাপারে কিন্তু যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত দ্রুততম সময়ে। কারণ এই ডাক্তার, এই যে ফ্রন্টলাইন প্রধান একজন, এই পর্যন্ত আপনি জানেন যে 128 জন ডাক্তার মারা গেছে। তারা তো মানুষকে সেবা দিতে গিয়েই তো মারা গেছে, তারা তো নাও যেতে পারতো। এত সেবা তো কেউ দেয় নাই, অন্য কোনো প্রফেশনাল লোক তো মারা যায় না। সুতরাং তাদের উপরে এরকম আক্রমণ, এটা তো অত্যন্ত নিন্দনীয় কাজ। আমি তার এই ঘটনার সুষ্ঠু, দ্রুত, নিরপেক্ষ তদন্ত দাবি করছি, এবং যারা দোষী তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনা হোক। আর যেন ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে এই ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিত, নিতে হবে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার আপনি নিজেও করোনা ভাইরাসে আক্রান্ত এবং সেটা থেকে আলহামদুলিল্লাহ মহান সৃষ্টিকর্তার অসংখ্য রহমতে এবং সবার দোয়ায় অনেকটাই সুস্থ বোধ করছেন। আমরা জানি যে ম্যাডাম যিনি আপনার সহধর্মী তিনিও কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত এবং বর্তমানে তিনি আইসিইউতে আছেন। প্রিয় দেশবাসী, আপনাদের সকলের কাছে আমরা আমাদের স্যার এবং প্রিয় ম্যাডামের জন্য আসলে দোয়া চাইছি। স্যার এরকম একটি পরিস্থিতিতেও স্যার আপনি আজকে লাইভে এসে আমাদের দর্শকদেরকে মূল্যবান পরামর্শ দিয়েছেন। করোনা ভাইরাসের বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে স্যার আপনি কিছু বক্তব্য দিয়েছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, যারা আয়োজক তাদেরকেও সমস্যা আছে, মেডিটককেও ধন্যবাদ জানাচ্ছি, এবং বায়োফার্মা এবং তারা আরো যারা সহযোগী তাদেরকে আবারও মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে আমি মনে করি এই ধরনের প্রোগ্রাম বা অনুষ্ঠান অব্যাহত থাকবে। জনগণের এগুলো আসলেই খুব উপকার হয়, অনেক কিন্তু এর দ্বারা উপকৃত হয়। সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা মুক্ত থাকুন। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করবার জন্য বায়োফার্মা লিমিটেড এবং মেডিটক ডিজিটালকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি ডক্টর নিটোল আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের প্রিয় স্যার এবং ম্যাডামের জন্য দোয়া রাখবেন এবং চিকিৎসকদের প্রতি অবশ্যই সম্মান প্রদর্শন করবেন এবং আইন নিজের হাতে তুলে নিবেন না। চিকিৎসকরা কিন্তু আপনাদের সবচেয়ে পরম বন্ধু পৃথিবীতে আমি বলব। কারণ অসুস্থ হলে কিন্তু চিকিৎসকের কাছেই যেতে হবে। সেক্ষেত্রে চিকিৎসকের প্রতি অবশ্যই সম্মান প্রকাশ করবেন। আল্লাহ হাফেজ।